বিসমিল্লাহির রহমানির রহিম। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2025 8 নং আইন। এই আইনের গুরুত্বপূর্ণ ক্লাস, যেখানে আমাদের বেশিরভাগ সময় প্রশ্নগুলো আসে, সেই ক্লাসগুলোর আমি আলোচনা করব এবং আলোচনা না সংক্ষিপ্ত আকারে কিভাবে আমি পড়া লাগবে বা কিভাবে লেখা লাগবে তার ছোট ছোট কলাম আকারে বলে যাব। যারা ইউটিউব দেখবেন তারা নিজেরা খাতা তৈরি করে এটা লিখে রাখবেন। এই বড় বৃহত্তর থেকে আমি ক্ষুদ্রতম করব, এ আমার আশা। শুধু আপনাদের এখন লাগবে সহযোগিতা। আমি আমি হলো ওই নারী ও শিশু নির্যাতন দমনের গেজেট এবং ওই সংশোধন এবং আমার লেখা দিয়ে সব মিলেই বলবো। যাক, প্রথমে হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমনের 4 ধারা: দহনকারী, ক্ষয়কারী এবং বিষাক্ত পদার্থ। এই নারী ও শিশু নির্যাতনের 4 ধারা: দহনকারী, ক্ষয়কারী এবং বিষাক্ত পদার্থ। বিষাক্ত পদার্থ কিন্তু অ্যাসিড জাতীয় নিয়ন্ত্রণ আইনও আছে। কখন অ্যাসিডই মারবেন আর কখন নারী ও শিশুটি মারবেন, এই ডেটাটা সংক্ষেপে বুঝাই দেই। নারী ও শিশু যখন 16 বছরের নিচে পড়বে, নারী ও শিশু যখন 16 বছরের নিচে পড়বে, তখন নারী হোক আর পুরুষ হোক 16 বছরের নিচে, তখন যদি নারী ও শিশু নির্যাতনের ভিতরে কোনো অপরাধ হয়, তখন এই 4 ধারা থেকে দহনকারী, ক্ষয়কারীদের রাখবেন। আর যদি বয়স উল্লেখ না থাকে, দহনকারী রাখবেন। অ্যাসিড জাতীয় বিষয় হয়, তাহলে অ্যাসিডের আইন যেদিন পড়াবে সেদিন অ্যাসিড আইনের থেকে রাখবেন। এখন আসলো বড় পুরুষ মানুষ। পুরুষ মানুষ আরেক পুরুষ মানুষের দহনকারী, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থ দ্বারা আঘাত করলো, তখন কিন্তু আপনি এই নারী ও শিশুদের উত্তর করবেন না। এর জন্য পেনাল কোড আছে, এর জন্য পেনাল কোড আছে। আর নারীর বয়স 60 হোক, 70 হোক, আর 80 হোক, আর 100 হোক, তার যদি দহনকারী, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থ দ্বারা আহত করে, ক্ষতি করে, তাহলে অবশ্যই এই 4 দ্বারা এখানে এসে উত্তর করবেন। এই হলো বোঝা বিষয়, এই হলো মূল জানা কোন আইনিতে উত্তর করব। একই জাতীয় জিনিস অনেক আইনে আছে, কিন্তু একটু টেকনিক আছে। নারী ও শিশুর কিন্তু বয়স 16-র কমলেই তারা নারী এবং শিশু হয়। আর নারী বলতে যে কোনো বয়সের নারী বোঝায়। তাহলে এখানে পুরুষ শিশু আছে, যারা পুরুষ শিশু তারা হলো 16 বছরের নিচে হতে হবে। সেই ক্ষেত্রে থাক দহনকারী, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থ হলো 4 দ্বারা 4-1। এই দহনকারী, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থ ছুড়ে যদি কাউকে মৃত্যু ঘটায়, হ্যাঁ, মৃত্যু ঘটায়, তাহলে তার সাথে 4-1 সহজ হিসাব। 4-1 হলো দহনকারী, ক্ষয়কারী বা বিষাক্ত পদার্থ দ্বারা মৃত্যু ঘটালে 4-1। 4 হচ্ছে লেগে ক, 4 ক হচ্ছে লেগে দহন, 4 ডবল ক। লিখে রাখলাম কই গেল। জাকেটার পরিবর্তন আসে নাই। দহনকারী নারী ও শিশু নির্যাতন দমন আইনের 4-এর খ বা 2, খ বা 2 দহনকারী, ক্ষয়কারী বা বিষাক্ত পদার্থ দ্বারা, দহনকারী, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থ দ্বারা যদি কোনো নারীর শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, মুখমণ্ডল, স্থান, যৌন অঙ্গ বিকৃতি করে বা নষ্ট করে, তার শাস্তি। তার শাস্তি হলো 2 দ্বারা দহনকারী, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থ দ্বারা যদি নারীর 5টা অঙ্গ, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, মুখমণ্ডল, স্থান এবং যৌন অঙ্গ বিকৃতি করে, তার শাস্তি 2 দ্বারা। আর 3 দ্বারা 4-2, 4-3 কি রাখবেন বা মনে রাখবেন? ক্ষয়ের 1-2 মনে রাখলে আপনি হারা ফেলাবেন। 4-3 হচ্ছে দহনকারী, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থ যদি ছুঁড়ে মারেন, ও নারীর গায়ে লাগে না, আপনি ছুঁড়ে মারছেন। আপনারা জানেন দণ্ডবিধি আইন 115, 116, মুখ দিয়ে কথা বলা যে আমাকে খুন করবি, আমি হজরতকে বলছি হজরত খুন করো, হজরত বললে আমি করবো না, এটাই আমার অপরাধ, মুখ দিয়ে বলাই অপরাধ। আর এই দহনকারী, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থ নিক্ষেপ করাই একটা অপরাধ। অপরাধ গায়ে লাগে নাই, কিন্তু আপনি যে নিক্ষেপ করছেন, থ্রো করছেন, এটা হচ্ছে 4-3 লিখবেন। 4-1 এলো দহনকারী, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থ নিক্ষেপ করে বা ছুঁড়ে মারছেন, সে ব্যক্তি দহনকারী, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থের কারণে মারা গেছে, তার শাস্তি 4-1। 4-2 দহনকারী, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থ নিক্ষেপ করে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, মুখমণ্ডল, স্তন এবং যৌনাঙ্গ বিকৃতি করছেন, তার শাস্তি 2। 3 মনে রাখবেন দহনকারী, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থ নিক্ষেপ করছেন, নিক্ষেপ করার পরে ওই নারী কি হয়েছে, ওই নারী নিক্ষেপ করছেন, গায়ে লাগে নাই, নারী বা ওই শিশুর গায়ে লাগে না, গায়ে লাগে নিক্ষেপ করছেন, এতে 4-3 শাস্তি হবে। ঠিক আছে, এইরকম করেই পড়বেন
এবং লিখতে এরকম করে লিখবেন, আর ইনশাল্লাহ পাশ করে আসতে পারবেন। আর এই যদি কয়ের 1 2 2 এর ক খ মনে রাখতে যান তাহলে পারবেন না, বা এটা ব্যাপক যদি পারেন আলহামদুলিল্লাহ। 7 দ্বারা নারী ও শিশু অপহরণ। 7 দ্বারা হলো নারী ও শিশু অপহরণ। নারীও যদি শিশু অপহরণ করে 7 দ্বারায় তার শাস্তি। এই ধারাটা কিন্তু নিয়মিতই ইসে আসে, এই আমাদের মামলা মোকদ্দমা হয়, এটা মনে রাখবেন। 8 দ্বারা মুক্তিপণ আদায়। 8 দ্বারা আছে মুক্তিপণ আদায়। 8 দ্বারা মুক্তিপণ আদায় আদায়, এই যে 3টে চলে গেল। 9 দ্বারা ধর্ষণ, ধর্ষণ জনিত কারণে মৃত্যু। 9 এর 1 হচ্ছে ধর্ষণের করে যদি কোনো ব্যক্তি ধর্ষণ করে তার শাস্তি। 9 এর 1 ধর্ষণ, যদি কোনো ব্যক্তি ধর্ষণ করে তার শাস্তি। আর 2 কি বলছে, দলবদ্ধভাবে ধর্ষণ করে যে মৃত্যু ঘটায়। 2 হচ্ছে ধর্ষণ করে মৃত্যু ঘটায়, ধর্ষণ করে যে মৃত্যু ঘটায় তার শাস্তি। ধর্ষণ করে মৃত্যু ঘটায়, 2 হলো ধর্ষণ করে মৃত্যু ঘটানো তার শাস্তি। 3 হচ্ছে কি বলছে, 3 বলছে দলবদ্ধভাবে বা দলবদ্ধভাবে বা সংঘবদ্ধভাবে ধর্ষণ করা তার শাস্তি। তাহলে 1 হলো 9 এর 1 কোনো একজন ব্যক্তি ধর্ষণ করলে তার শাস্তি। 2 হলো ধর্ষণে মৃত্যু ঘটাইছে, 3 দলবদ্ধভাবে বা সংঘবদ্ধভাবে ধর্ষণ করা। কি জানেন সাউন্ড আসতেছে? 9 এর 4, 9 এর 4 আছে, 9 এর 4 হচ্ছে লেগে মৃত্যু, ধর্ষণ করিয়া মৃত্যু ঘটানো। 9 এর 4 ধর্ষণ করে মৃত্যু ঘটানো, ধর্ষণ করে মৃত্যু ঘটানো বা আহত করার চেষ্টা করা। 9 এর 4, 9 এর 4 এর ক, 9 এর 4 এর ডবল ক, 9 এর 4 এর ডবল ক, দাঁড়ান আমি দিয়ে নিই। দাড়ি বা চিহ্ন সেমিকোলন। 9 এর 4 এর ডবল ক, 9 এর 4 এর খ, 9 এর 4 এর খ দাড়ি বা চিহ্ন পরিবর্তন বা সেমিকোলন। 9 এর 4 এর গ, 9 এর 4 এর গ, 9 এর 4 এর গ নতুন সংস্করণ। নতুন সংস্করণ ধর্ষণ করার উদ্দেশ্যে জখম করা। 9 এর 4 এর গ ধর্ষণ করার উদ্দেশ্যে জখম করা। 9 এর 5, 9 এর 5 পুলিশ হেফাজতের পরিবর্তে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে যদি কোনো নারী ধর্ষণ হয়, আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে কোনো নারী ধর্ষণ হয় তাহলে তার শাস্তি, ওই আইন শৃঙ্খলা বাহিনীর শাস্তি। এরপরে আসেন 9 এর ক। 9 এর ক হচ্ছে কোনো নারীর আত্মহত্যার প্ররোচনা করা। 9 এর ক হচ্ছে কোনো নারীর আত্মহত্যার প্ররোচনা করা। 9 এর ক কোনো নারীর আত্মহত্যার প্ররোচনা করা তার সাথে, প্ররোচনা করার ফলে বা ওই নারী যদি আত্মহত্যা করে উইলফুল মানে ইচ্ছা করে তিনি যদি মৃত্যু ঘটান তাহলেও তার শাস্তি। আপনি যেটা সম্মানহানি ঘটাইছেন বা তার কি করছেন, সম্ভবহানি করার কারণে ওই নারী মৃত্যুবরণ করছে বা আত্মহত্যা করছে, সমাজে আমার বেঁচে থেকে লাভ কি, আমি এত বড় বেইজ্জতি হলাম, এই আপনি ওই নারীর আত্মহত্যার প্ররোচনা করেছেন। নারীর আত্মহত্যার প্ররোচনার কারণে মারা গেলে 9 এর ক, 9 এর ক। এখন আসে 9 এর ডবল ক। 9 এর অনেক ভালো লেগেছে। 9 এর খ, 9 এর খ ডবল ক না, 9 এর খ হলো নতুন সংশোধনী। বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম করিবার দণ্ড। বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম করিবার দণ্ড। এই আইনের 3টে ব্যাখ্যা দিছিলাম। একটা হচ্ছে দণ্ড ধর্ষণ 375 এর 4 এর 375 এর 4, 375 এর 4, 393, 393 না 493 এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 এর ক। এর পার্থক্য পূর্বের ক্লাসে বলছিলাম, সুন্দর করে বুঝে নেন। বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম করিবার দণ্ড। বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম করিবার দণ্ড। মূল ক্লাস দেখবেন ইউটিউবে, ওইটা পাবেন। এটা যদি বেশি বলি ক্লাস অনেক বড় হয়ে যাবেন। এরপরে আসেন 10 দ্বারা যৌন নিপীড়ন ইত্যাদির দণ্ড। যৌন নিপীড়ন ভাবে অবৈধভাবে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে, অবৈধভাবে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে কোনো নারীর শরীরে আপনি হাত দিয়েছেন বা কোনো বস্তু দ্বারা স্পর্শ করছেন, এতে আপনি যৌন নিপীড়ন করছেন। তাহলে নারীর শরীরকে আপনি স্পর্শ করলেও যৌন নিপীড়ন। এই স্পর্শটা কি? এই স্পর্শটা হচ্ছে আপনি অসৎ উদ্দেশ্যে এবং যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে ওই নারীকে যদি স্পর্শ করে ফেলেন, আমি যৌন নিপীড়ন করেছি বলেই গণ্য হবে। এখন আসেন 11 যৌতুকের জন্য মৃত্যু ঘটানো। যৌতুকের জন্য মৃত্যু ঘটানো এটা কিভাবে লিখবেন? 9 এর ক,
এই যৌতুকের জন্য মৃত্যু ঘটালে শুধু স্বামীর নামে মামলা হয় না, এই মামলাটা স্বামীর নামে হতে পারে, পিতামাতা হতে পারে, অভিভাবক হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে। যে এই কাজটা করবে, যে ক্রিয়াটা করবে এই যৌতুকের জন্য, তার নামে শাস্তির আওতায় আনা যাবে। 9-1 9-1 বলছে 11, ভুল করছি, 11-1 যৌতুকের জন্য যদি মৃত্যু ঘটান তাহলে শাস্তি 11 ক। 11 ক যদি যৌতুকের জন্য কোনো ব্যক্তি মৃত্যু ঘটায় তাহলে 11 কতে শাস্তি। 11 ডবল ক, 11 ডবল ক মৃত্যু ঘটানোর উদ্যোগ করা, যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর উদ্যোগ করছেন তার শাস্তি। 11 ক হলো মৃত্যু ঘটানোর উদ্যোগ করছেন তার শাস্তি। 11 ডবল ক মৃত্যু ঘটানোর উদ্যোগ করছেন তার শাস্তি। 11 খ, 11 খ মারাত্মক জখম, 11 খ যৌতুকের জন্য মারাত্মক জখম করে ফেলছেন, 11 খ যৌতুকের জন্য মারাত্মক জখম করছেন, 11 খ। আর 11 গ আছে কি সাধারণ জখম, যৌতুকের জন্য সাধারণ জখম করছেন বা আঘাত করছেন, সাধারণ আঘাত, 11 গ। 11 গ। এরপর আছে 12 ধারা আছে ভিক্ষাবৃত্তি ইত্যাদির উদ্দেশ্যে শিশুর অঙ্গহানি করা। কোনো শিশুর যদি অঙ্গহানি, চক্ষু পা হাত পা কেটে দেয়, অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তির বা কোনো ব্যক্তির শরীরেরও কোনো অংশ কেটে ফেলায় ভিক্ষাবৃত্তি করার জন্য, তার শাস্তি 12 ধারা। তার শাস্তি 12 ধারা। 12 ধারা হলো ভিক্ষাবৃত্তির ইত্যাদির উদ্দেশ্যে শিশুর অঙ্গহানি করা। আসেন 13 ধারা, ধর্ষণের ফলে জন্ম লাভ সংক্রান্ত শিশু সংক্রান্ত বিধান। ধর্ষণের ফলে যদি কোনো শিশু জন্ম লাভ করে তার সংক্রান্ত কি ধরনের বিধান, সেই বিধান খেয়াল করবেন। আমি 1-2 করে বলবো। 13-1-2, 13-1 ক খ বললে আপনারা হয়তো আমি মনে করি মনে হয় ভুল করবেন, আর যারা বেশি পারবে তারা এইভাবেই পড়বে, যেভাবে 1 ক খ, তারপর 2, 2 তারপর 3 এরকম। আমি মনে করি 1-2 করে লিখলেও এটা হয়। যাক, ধর্ষণের ফলশ্রুতিতে শিশুর জন্ম লাভ করিতে বিধান কিরকম? ধর্ষণের ফলে যদি কোনো সন্তান জন্ম লাভ করে তাহলে সেই সন্তান তার মাতা বা মাতৃকুলে আত্মীয় নিকট থাকবে। তাহলে ধর্ষণের ফলে জন্ম লাভ করা শিশু তার মাতা বা মাতৃকুলে আত্মীয় নিকট থাকবে। 2 নম্বরে, ধর্ষণের ফলে জন্ম লাভ করা শিশু তার পিতা মাতার পরিচয়ে পরিচিত হবে। 2 নম্বর, ধর্ষণের ফলে জন্ম লাভ করা শিশুর পিতা মাতার পরিচয়ে পরিচিত হবে। নাম্বার 3, উক্ত সন্তানের ভরণ পোষণ রাষ্ট্র বহন করবে। ধর্ষণের ফলে জন্ম লাভ করা সন্তানের ভরণ পোষণ রাষ্ট্র বহন করবে। 3 নম্বর, ধর্ষণের ফলে জন্ম লাভ করা শিশুর ভরণ পোষণ রাষ্ট্র বহন করবে। নাম্বার 4, উক্ত সন্তানের ভরণ পোষণ পুত্র সন্তান হলে 21 বছর, কন্যা সন্তান হলে বিবাহ না হওয়া পর্যন্ত, সন্তান যদি বিকলাঙ্গ হয় তিনি স্বীয় ভরণ পোষণ না হওয়া পর্যন্ত এই ব্যয়ভার বহন করতে হবে। তাহলে 4 কি বলছে, সন্তানের বয়স যদি 21 বছর হয়, এই কত বছর মধ্যে ভরণ পোষণ করা লাগবে? পুত্র সন্তান হলে 21 বছর, কন্যা সন্তান হলে বিবাহ না হওয়া পর্যন্ত, এবং সন্তান যদি বিকলাঙ্গ হয় তাহলে তিনি উপার্জন করার ক্ষমতা সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ভরণ পোষণ তাকে দেওয়া লাগবে। এবার মনে করেন 5 ধরবেন, 5 যদি মানে 2, 5 মনে করবেন। এই সন্তানের ভরণ পোষণ সরকার নির্ধারণ করবে। এই সন্তানের ভরণ পোষণ সরকার নির্ধারিত পদ্ধতিতে এই সন্তানের ভরণ পোষণের অর্থের পরিমাণ নির্ধারণ করবে। 5, ধর্ষণের পরে জন্ম লাভ করা শিশুর ভরণ পোষণ সরকার নির্ধারিত পদ্ধতিতে তার ভরণ পোষণের পরিমাণ নির্ধারণ করবেন। নাম্বার 4, নাম্বার 1, 4, 5, 6 নাম্বার 6, সরকার ধর্ষণের নিকট হইতে এই অর্থ আদায় করবেন। সরকার ধর্ষকের নিকট থেকে এই অর্থ আদায় করবেন। তিনি যদি বর্তমান তার কোনো সম্পত্তি না থাকে, সমস্যা নাই, ভবিষ্যৎ দিনিতে সম্পত্তির মালিক হবেন, ওই সম্পত্তি থেকেই এটা আদায় করা হবে, ওই সম্পত্তি থেকেই তার এই অর্থ আদায় করা হবে। 14 নম্বর, সংবাদ মাধ্যম, তথ্য প্রযুক্তি বা সামাজিক মাধ্যমে যদি ধর্ষিতা নারীর বা শিশুর পরিচয় প্রকাশ করেন যা শিশুর মানহানি বা শিশু বিপদগ্রস্ত হয় বা সমস্যার সৃষ্টি হয়, এভাবে যদি প্রকাশ করে তাহলে তার শাস্তি 14 ধারা। এগুলো প্রকাশ করা যাবে না। 14 ধারা, সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে নির্যাতনের শিকার নারী বা শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না। প্রকাশ করলে 14-2 তার শাস্তি। এরপরে চলে যাব 18 হচ্ছে কেমন,
তদন্তের পদ্ধতি। তদন্তের পদ্ধতি সংক্ষেপে অল্প একটু বলবো, আর 11টা পর্যন্ত বলবো না, মানে 10টা পর্যন্ত আছে, তো 10টাই বলি, বলা যায় না, যাক বলি বেলায়। ক্লাস কত? 15 হয়েছে। অপরাধ তদন্ত। যদি তদন্ত করবেন কিভাবে, এই যে এখন 17 নম্বর মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ দায়েরের শাস্তি। 17 হলো মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ। যদি কোনো ব্যক্তি মিথ্যা মামলা করে, মিথ্যা অভিযোগ করে, নারী শিশু নির্যাতন দমন আইন তার বিরুদ্ধে ব্যবস্থা আছে। আদালত তখন কি করবে, ওই যে ব্যক্তি মামলায় রায় ঘোষণার পরে দেখলে এটা মিথ্যা, তার কারণ দর্শানোর জন্য নোটিশ করবেন। সংশোধনী আসছে, কি দর্শানোর জন্য? কারণ দর্শানোর জন্য নোটিশ করবেন, এবং তার বিরুদ্ধে অভিযোগও দায়ের হতে পারে এবং তার বিরুদ্ধে জেল জরিমানা হতে পারে। 17। এরপরে আসেন অপরাধটা তদন্ত কিভাবে হবে। আমরা সবাই দারোগা পরীক্ষা দেবো, আর দারোগা হতে পারলে তদন্ত করা লাগে। তদন্ত কিভাবে করবেন? নারী ও শিশু নির্যাতন দমন আইনে যখন অপরাধ তদন্ত আপনি হাতে নাতে যদি অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন, তাহলে 15 কার্য দিবসের মধ্যে সম্পূর্ণ করবেন। হাতে নাতে গ্রেপ্তার করলে 15 কার্য দিবস। 2 নম্বর, হাতে নাতে যদি গ্রেপ্তার না করতে পারেন, যদি আসামি পলাতক থাকে, 30 কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পূর্ণ করবেন। এরপরে কি বলছে? 3 নম্বর, এই সময়ের মধ্যে যদি আপনি না পারেন, 15 এবং 30-এর মধ্যে না পারেন, অতিরিক্ত আরো 15 কার্য দিবস সময় পাবেন। অতিরিক্ত আরো 15 কার্য দিবস সময় পাবেন। এরপরে প্রতিবেদন দাখিলের পরে দেখা গেল আপনি এই নারাজি দেশে বা ওই পরবর্তী তদন্ত কর্মকর্তা এই সময়ের ভিতর হয় নাই, 4র্থ ধাপ, পরবর্তী নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ হবে, উনি 15 কার্য দিবস সময় পাবেন। হজরতের নেটের সমস্যা, দোস্ত আমার ক্লাস নিয়মিতই করে কিন্তু নেটের সমস্যা। যার তাহলে 4র্থ হলো নতুন তদন্তকারী কর্মকর্তা 15 কার্য দিবস সময় পাবেন এই তদন্ত করার জন্য। এরপরে বাদ গেছে কত? 4-5 বাদ। 6 দ্বারা উল্লেখিত সময়ের মধ্যে তদন্ত সম্পূর্ণ করে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা যদি তদন্ত, ওগুলো বাদ, অত ভর্তি করার সময় নাই, আর এইটুকুই পড়েন। তারপরে 19 দ্বারা জামিন সংক্রান্ত বিধান। 19 দ্বারা জামিন সংক্রান্ত বিধান, কিভাবে জামিন পাবেন খেয়াল করেন। 19 ধারার 1-এ লিখবেন, 19 ধারা জামিন সংক্রান্ত বিধান, অভিযোগ পক্ষের শুনানির সুযোগ দেওয়া না হলে জামিন দেওয়া যাবে না। কখন জামিন দেওয়া যাবে না? অভিযোগকারীর পক্ষে শুনানির সুযোগ না দিয়ে জামিন দেওয়া যাবে না। অভিযোগকারীর পক্ষে শুনানির সুযোগ না দিয়ে জামিন দেওয়া যাবে না। 2 নম্বর, ট্রাইব্যুনাল যদি দেখে অভিযোগকারী সম্ভাব্য দোষী হওয়ার সম্ভাবনা আছে, ট্রাইব্যুনাল যদি মনে করে অভিযোগকারী দোষী হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে জামিন দেবে না। তাহলে ট্রাইব্যুনাল যখন মনে করে অভিযোগকারী আসলেই দোষী, হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তাকে জামিন দেবে না। 3 নম্বর লিখবেন কিরকম? নারী ও শিশু। যদি ব্যক্তিরা নারী বা শিশু হয় এবং শারীরিক অসুস্থ হয়, এবং তাকে জামিন দিলে ন্যায় বিচারে ব্যাঘাত ঘটবে না, সেক্ষেত্রে তাকে জামিন দেওয়া যাবে। ট্রাইব্যুনাল কি দেখবে? যদি কোনো নারী ও শিশু এবং সে যদি অসুস্থ হয়, তাহলে ট্রাইব্যুনাল কি করবে? উক্ত ব্যক্তিকে জামিন দেবে যদি ন্যায় বিচারে কোনো ব্যাঘাত না ঘটে। 4 নম্বর, 19-4 জামিন সংক্রান্ত বিষয়। কোনো ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়ার ন্যায়সঙ্গত হইবে মর্মে ট্রাইব্যুনাল যদি মনে করে উক্ত ব্যক্তিকে জামিন দিলে ন্যায় বিচারের কোনো ব্যাঘাত ঘটবে না, ট্রাইব্যুনালের কোনো সমস্যা হবে না, তাহলে ট্রাইব্যুনাল তাকে জামিনে মুক্তি দিতে পারে। আবার বলি, 19-1 অভিযোগকারীর পক্ষে শুনানির সুযোগ না দিয়ে জামিন দেওয়া যাবে না। 19-2 ট্রাইব্যুনাল যদি মনে করে অভিযুক্ত ব্যক্তি দোষী হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তাকে জামিন দেবে না। ট্রাইব্যুনাল যদি মনে করে অভিযুক্ত ব্যক্তি দোষী হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তাকে জামিন দেবে না। 3 নম্বর বলছে, যদি নারী হয়, শিশু হয় এবং শারীরিক অসুস্থ হয় এবং এই ব্যক্তিকে জামিন প্রদান করলে এই ট্রাইব্যুনালের ন্যায় বিচারে কোনো ব্যাঘাত ঘটবে না, এই ক্ষেত্রে ট্রাইব্যুনাল তাকে জামিন প্রদান করবে। নাম্বার 4, যদি কোনো ব্যক্তিকে জামিন দিলে ট্রাইব্যুনাল মনে করে জামিন দিলে, নাম্বার 4, ট্রাইব্যুনাল যদি মনে করে কোনো ব্যক্তিকে জামিন দিলে ন্যায় বিচারের ব্যাঘাত ঘটবে না এবং একে যুক্তিযুক্ত মনে হয়, তাহলে ট্রাইব্যুনাল তাকে জামিন প্রদান করতে পারে। এটা জামিন সংক্রান্ত বিধান। বিচারের পদ্ধতি আমাদের আসবে না, দরকার নাই। কারণ আসামির অনুপস্থিতিতে বিচারটা কেমন সংক্ষেপে বলি।
1 নম্বরে লিখবেন, যদি কোনো আসামি আদালতে প্রতিবেদন জমা দেওয়ার 20 দিন পরে, একটু ব্যাখ্যাও করি, আদালতের ট্রাইব্যুনালের আদালত না, নারী ও শিশু নির্যাতন দমন আইন, এটা গুরুত্বপূর্ণ। আসামির অনুপস্থিত বিষয়, এটা কিন্তু মেলা গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসে যায়। 21, তারপরে হলো 22, তারপরে 24, বুঝছেন? 21, 22, 24 এ কিন্তু খুব দামি মাঝে মাঝে আসে। তাহলে আসামির অনুপস্থিতিতে বিচার হলে কিরকম? এই আসামি আদালতে প্রতিবেদন দাখিল করার পর, নতুন সংশোধনী হয়েছে, প্রতিবেদন দাখিল করার পর 20 দিনের মধ্যেও যদি আদালতে হাজির না হয়, পুলিশ বা অন্য কোনো ব্যক্তি জনসাধারণ গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে তারা আদালতে হাজির না করতে পারে বা তিনি উপস্থিত না হন, তাহলে তার অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চলবে এবং একটা জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে, একটা জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে হাজির হওয়ার জন্য। আগে ছিল 2টি, এখন আছে একটা। এই হলো লেখলেন। এখন 2 নম্বরে, এই ব্যক্তি কিরা? এই ব্যক্তি কিরা? এই ব্যক্তি যার বিরুদ্ধে যে তার অনুপস্থিতি বিচার করা হবে, এই ব্যক্তি কখনো আদালতে হাজির হয় নাই, এই ব্যক্তি আত্মগোপন করেছিল, এই ব্যক্তিরা জানে তারা বিচার না করা যায় তাই তিনি পলায়ন করছে। কিন্তু যদি কোনো ব্যক্তি একবার আদালতে হাজির হয়, পুলিশ গ্রেপ্তার করে তাকে আদালত বিচারের মুখোমুখি করে এবং তিনি যদি জামিন নিয়ে পরবর্তীতে আদালতে হাজির না হয়, তার জন্য কিন্তু এই আইন না। তিনি তা জানেনই, তিনি আদালতে হাজির হয়েছেন, ওর জন্য এই আসামির অনুপস্থিতি বিচার ওর জন্য না। যদি কোনো ব্যক্তি একবার আদালতে হাজির হয়, একবার উপস্থিত হয় বা জামিনে বাড়া যাওয়ার পরে আর না আসে, তাহলে তার জন্য আর পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার দরকার নাই। যে ব্যক্তি এই জামিনে বাড়া গেছে, যে ব্যক্তি জামিনে বাড়া গেছে বা একবার হাজির হয়েছে, ওই ব্যক্তির জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার দরকার নাই, ওই ব্যক্তির জন্য 20 দিন অপেক্ষা করার দরকার নাই, কারণ সে জানে। কিন্তু এই আসামির অনুপস্থিতি এই ব্যক্তিকে ধরা ছোঁয়ার বাইরে ছিল, পুলিশও ধরতে পারে নাই, জনগণও ধরে দিতে পারে নাই, এবং তিনি আদালতের এখতিয়ার সীমানার বাইরে বা আত্মগোপনে আছেন, আদালতও সিলিন্ডার করে নাই। আদালত কি তখন হাত পা গুটা বসে থাকবে না? তখন তার কার্যক্রম চলমান থাকবে, আদালত তার কার্যক্রম স্বাভাবিক গতিতে চালাবে। তখন কি করবে? যখন পুলিশ প্রতিবেদন দেবে 20 দিনের মধ্যে বা 20 দিনের মধ্যে যদি হাজির না হয়, একটা জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেবে। এই বিজ্ঞাপনের সময় যদি তিনি আদালতে হাজির হয়, হলেন না হলে ওনার অনুপস্থিতি বিচার হবে। মনে রাখবেন, এই ব্যক্তি কিন্তু আদালতে বা পুলিশের কাছে কখনো ধরা দেয় নাই। আর যে ব্যক্তি একবার জামিনে গেছে, পুলিশ আদালতে হাজির হয়েছে, জামিন নিয়েছে, আসে নাই, পরবর্তী আর হাজির হয় না, ইনার জন্য এই আইন না, 21 ধারা না। 21 ধারা এই ব্যক্তি আসেই নাই। এইটা আমরা ফৌজদারি কার্যবিধি আইনও পড়ছিলাম, আসামির অনুপস্থিতিতে বিচার। দেখবেন গ্রেপ্তারি পরোয়ানা দেয়, হুলিয়া দেয়, কোরক দেয়, পত্রিকায় বিজ্ঞাপন দেয়, এই সিস্টেম। কিন্তু ওই ব্যক্তি যদি আদালতে করে আসে হাজির হয়ে যায়, তার জন্য এই বিধিবিধান না। যে ব্যক্তি একবারও হাজির হয় না, তার জন্য এই বিধিবিধান 21 ধারায় আসামির অনুপস্থিতি বিচার। এই বয়সের ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জবানবন্দি গ্রহণের ক্ষমতা 22 ধারা। ম্যাজিস্ট্রেট কিভাবে জবানবন্দি গ্রহণ করবেন সেই সংক্রান্ত আমি 3টে কলাম বলবো, 1, 2, 3। আপনারা শর্ট করে মনে রাখবেন, পরে দেহে লিখে রাখবেন ক্লাস দেহে। ম্যাজিস্ট্রেট কর্তৃক এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। 22 ধারা গুরুত্বপূর্ণ, 21 ধারা গুরুত্বপূর্ণ, 24 ধারা গুরুত্বপূর্ণ, মেলা গুরুত্বপূর্ণ, 9 ধারা গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে যৌতুকটাও গুরুত্বপূর্ণ, 11 ধারা, 17টা গুরুত্বপূর্ণ। এই দেন কতটা? আর 4-5টা করে বলালাম, ঠিক আছে। এরকম আরো বলা যাবে না, খেয়াল লাগিয়ে থাকেন। আর এই আজকের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো শর্ট আলোচনা। তাহলে 22 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জবানবন্দি গ্রহণের ক্ষমতা। ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জবানবন্দি গ্রহণের ক্ষমতা। অপরাধ তদন্তকারী কোনো পুলিশ কর্মকর্তা, খেয়াল করবেন 1 নম্বর 22-1, অপরাধ তদন্তকারী কোনো পুলিশ কর্মকর্তা বা সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো তদন্ত কর্মকর্তা যদি ঘটনা তদন্ত করার সময় জানতে পারেন এই ঘটনার সাথে কেউ জড়িত বা প্রত্যক্ষভাবে জানে, তিনি এই ঘটনা সম্পর্কে জবানবন্দি প্রদান করতে চান, তাহলে এই তদন্তকারী কর্মকর্তা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের নিকট লিখিতভাবে অথবা মৌখিকভাবে বা অন্য কোনো উপায় তাকে অবগত করবেন। 1 নম্বর। তাহলে তদন্তকারী কর্মকর্তার কাজ কি? তদন্ত কর্মকর্তা যাওয়ার সময় দেখতে পারছে এই ঘটনা সম্পর্কেও জানে, প্রত্যক্ষদর্শী ছিল এবং এই ঘটনা সম্পর্কে তিনি জবানবন্দি দিতে চান, তাহলে 164 জবানবন্দি না, এখানে 22 ধারায় জবানবন্দি। নারী ও শিশু নির্যাতনে 22 ধারা জবানবন্দি পেলাম। ওদিক সিআরপিসির 165 পাইছিলাম, আসামির অনুপস্থিতি বিচার সিআরপিসিতে পাইছিলাম, এখানে 21 ধারা পেলাম।
এখন আসেন 22 আবার ভিতরে চলে যাই। তাহলে 22-এর হলো 2, 22-এর 2 কি বলছে? ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন, ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন, অথবা তিনি অন্য কোনো স্থানে বসেও এই জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন। এই যে জবানবন্দি লিপিবদ্ধ করলেন, এই এই লিপিবদ্ধ করা জবানবন্দি ইনি তদন্তকারী কর্মকর্তার নিকট প্রেরণ করবেন বা তার নিকট দিয়ে দেবেন। তাহলে এই যে জবানবন্দি ম্যাজিস্ট্রেট গ্রহণ করলেন 2 নাম্বার 22-এর 2 ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে জবানবন্দি লিপিবদ্ধ করতে পারে, অথবা অন্য কোনো স্থানে বসে তিনি জবানবন্দি লিপিবদ্ধ করতে পারবেন। এই জবানবন্দি আবার তদন্তকারী কর্মকর্তার নিকট দিয়ে দেবেন। শেষ হয়ে গেলে 2 নাম্বার। 3 নাম্বার আসতেছে, এই যখন বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে, এই আদালতে যখন প্রতিবেদন দাখিল হবে, মামলার বিচার কার্যক্রম শুরু করবে, তখন এই যে জবানবন্দি যে ব্যক্তি দিলেন, এই জবানবন্দিওয়ালা ব্যক্তিকে সাক্ষ্যের জন্য আদালত তলব করবে। সাক্ষ্যের জন্য আদালত তলব করবে যে আপনি সাক্ষী দিয়ে দেন, এই যে সরাসরি আদালত উন্মুক্ত আদালতে সাক্ষী দেন। কিন্তু ওই উক্ত ব্যক্তি কি হয়েছে? মারা গেছে। উক্ত ব্যক্তি মারা যেতে পারে, মানুষ মানে মারা যেতে পারে, কিন্তু সাক্ষ্য দানে অক্ষম, বয়সের বারে তিনি নুয়ে পড়ছেন, সেদিন একটা রোগে নুয়ে পড়ছেন, সাক্ষ্য দানের অক্ষম, তিনি হারায় গেছেন, অথবা তিনি বিদেশ চলে গেছেন, যাকে হাজির করার সময় এবং ব্যয় সাপেক্ষ। তাহলে এই ব্যক্তির এখন কি হবে? কিন্তু এই যে জবানবন্দি উনি দিয়ে গেছিলেন, তার এই জবানবন্দি আদালত পঠিত বা গ্রহণ করে নেবে। তার যে পূর্বের জবানবন্দি আদালত গ্রহণ করে নেবে, কিন্তু এই জবানবন্দির উপর ভিত্তি করে আদালত রায় দিতে পারে না। শুধু ওই জবানবন্দির উপর ভিত্তি করে আদালত রায় বা দণ্ড প্রদান করতে পারে না। এবার সংক্ষেপে বলি, 22-এর 1 তদন্তকারী কর্মকর্তা, পুলিশ অফিসার বা অন্য কোনো তদন্তকারী তদন্ত সময় যে জানতে পারেন কোনো ব্যক্তি এই ঘটনা সম্পর্কে জানে, প্রত্যক্ষদর্শী, তিনি এই বিষয়ে জবানবন্দি দেবেন। তদন্ত কর্মকর্তার কাজ প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটকে অবহিত করবে, এটা মৌখিকভাবে অথবা লিখিতভাবে। 2 নাম্বার, এই ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে উপস্থিত হয় জবানবন্দি লিপিবদ্ধ করবে, অথবা অন্য কোনো মাধ্যমে জবানবন্দি লিপিবদ্ধ করবে, এবং এই প্রতিবেদন তদন্তকারী কর্মকর্তার নিকট প্রেরণ করবে বা দিয়ে দেবেন। 3 নাম্বার, বিচার কার্যক্রম করার সময় এই জবানবন্দি করা ব্যক্তির স্বাক্ষর প্রয়োজন হতে পারে। তিনি যদি মারা যায়, হারা যায়, সাক্ষ্য দানের অক্ষম হয়ে যায়, বিদেশ চলে যায়, যাকে হাজির করার সময় এবং ব্যয় সাপেক্ষ, তখন এই তার পূর্বের দেওয়া জবানবন্দি গ্রহণ করবে আদালত, এবং এই জবানবন্দির উপর ভিত্তি করে তার দণ্ড দেওয়া আদালত দণ্ড প্রদান করতে পারে না। চলে গেলে হলো 22 ধারা। 23 পর্ব না, ওটা আপনারা এমনি করে নেন। 24 সাক্ষীর উপস্থিতি। সাক্ষীর উপস্থিতি কি করবেন? 24, এটা কিন্তু পুলিশের কাজ, এটা মনে রাখবেন, এটা মুখস্থ করেই ফেলাবেন। এইটা শর্ট করে আপনি যেভাবে পারেন মনের মাধুরী মেশা করবেন, খবরদার ভুলেও এটা বাদ দেবেন না। 24 কিন্তু মহা গুরুত্বপূর্ণ, এই আইনের ভিতরে মহা গুরুত্বপূর্ণ 24, খুব খেয়াল করবেন। সাক্ষীর উপস্থিতি কিভাবে করবেন? 24-এর 1, 2, 3, 4 পড়বো, 1, 2, 3, 4 এরকম করে আপনারা মনে রাখবেন, শর্ট শর্ট করে পাবো। প্রথমে একটু বলবো, তারপরে শর্ট বলবো, 28 মিনিট আছে, সমস্যা নেই। 24-এর 1 বলবেন, এইভাবে লাগবেন। যদি বলে আসামের অনুপস্থিতি কিভাবে সাক্ষীর উপস্থিতি নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাক্ষীকে কিভাবে উপস্থিত করতে হয় আলোচনা করো, তখন এই লিখবেন, আমি যে প্যাটার্ন দিচ্ছি ওই প্যাটার্নে লিখবেন। 1 নম্বর কলাম দেবেন ওখানে, সাক্ষীর সমন বা অরেন্ট কার্যকরী করিবার জন্য সাক্ষীর সর্বশেষ বসবাসের ঠিকানা যে থানায় অবস্থিত সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করতে হইবে, এবং উক্ত সাক্ষীকে ট্রাইব্যুনাল উপস্থিত করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন। দেখেন, ট্রাইব্যুনাল কোথায় পাঠাইছে? সাক্ষীর সমন বা ওয়ারেন্ট এটা কার্যকারী করার জন্য সাক্ষীর ওই যে থানায়, সর্বশেষ যে থানায় তিনি বসবাস করেন, ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পাঠাইছে। আর ট্রাইব্যুনাল ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ট্রাইব্যুনাল পাঠাইছে, এবং এটা কার্যকারী করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন। 1 নম্বরে বলছে, তাহলে ট্রাইব্যুনাল আসামির সর্বশেষ বসবাসের ঠিকানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট এই পরোয়ানা বা সমন পাঠাবেন, এই সমন বা ওয়ারেন্ট পাঠাবেন। তাহলে আমি দেন কত ছোট করে বললাম, ট্রাইব্যুনাল আসামির সর্বশেষ বসবাসের ঠিকানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সমন বা পরোয়ানা প্রেরণ করবেন, এবং এই পরোয়ানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কার্যকারী করবেন, এবং তিনি দায়ী থাকবেন। 2 নম্বর হচ্ছে, সাক্ষীর প্রতি যে সমন প্রেরণ করছেন, সাক্ষীর প্রতি সাক্ষীর সমনের একটি অনুলিপি, এই যে সাক্ষীর প্রতি একটা সমন পাঠাইছে
ট্রাইব্যুনাল, মনে রাখবেন সাক্ষীর প্রতি যে ট্রাইব্যুনাল একটা সমন পাঠাইছে, এই সমনের একটা অনুলিপি, এই সমনের একটা অনুলিপি সাক্ষীর বরাবর পাঠাইছে, একটা সাক্ষীর বরাবর পাঠাইছে, একটা পুলিশ সুপারের বরাবর পাঠাইছে। আর এটা যদি মহানগর, ওই সাক্ষীর ঠিকানা যদি মহানগর এলাকায়, তাহলে পুলিশ কমিশনার বরাবর প্রেরণ করছে। তাই ট্রাইব্যুনাল কি করছে, অনুলিপি মূল পরোয়ানা পাঠাইছিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে থানায় সাক্ষী বসবাস করে তার কাছে। 2 নম্বরে সে কি করছে, ওর একটা অনুলিপি আছে, সমনের একটা অনুলিপি এই সাক্ষীর কাছে পাঠাইছে, একটা পুলিশ সুপারের কাছে পাঠাইছে, আর তার বাড়ি মহানগর হলে পুলিশ কমিশনারের নিকট পাঠাইছে। 3 নম্বর 24-3 কি বলছে, এই সমন বা ওয়ারেন্ট কার্যকারী সংশ্লিষ্ট কর্মকর্তার গাফলতি থাকলে ট্রাইব্যুনাল অদক্ষতা বলে চিহ্নিত করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ব্যবস্থা করার নিমিত্তে নির্দেশ প্রদান করবেন। এই দেন, এই সমন যদি আমরা কার্যকারী না করি, এই সমন যদি আমরা জারি না করি এবং আমাদের যদি গাফলতি থাকে, তাহলে ট্রাইব্যুনাল আমাদের এই গাফলতির কারণে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার নিকট একটা করবেন, আমাদের এই গাফলতির কারণে শাস্তির ব্যবস্থার জন্য নির্দেশ দেবেন। এবার 4 নতুন 24-4 সংশোধনী, আমি দেখে পড়ি, মনে নেই। 24-4 খেয়াল করেন, কোন ব্যক্তিকে 24-4 কোন ব্যক্তিকে আবেদনের প্রেক্ষিতে কিংবা ট্রাইব্যুনাল মনে পড়ছে, কোন ব্যক্তির আবেদন করে বা ট্রাইব্যুনালের স্বীয় বিবেচনা মনে হয় যদি এই ব্যক্তির বাড়ি অনেক দূরবর্তী সাক্ষীর অবস্থান, হ্যাঁ, তার সাক্ষী যদি সম্পর্কিত সাক্ষ্য বলদ তথ্য প্রযুক্তির মাধ্যমে, মানে কোনো সাক্ষীর বাড়ি যদি দূরবর্তী হয়, ওই সাক্ষী যদি আবেদন করেন, তাহলে তার এই তথ্য প্রযুক্তির মাধ্যমে সাক্ষ্য নেওয়া যাবে, তার তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই সাক্ষ্যটা গ্রহণ করা যাবে। এবং এই তথ্য প্রযুক্তির মাধ্যমে সরকার তার কাছে যে উপকরণ লাগবে সেই উপকরণ সরবরাহ করবেন এবং আদালতে বসে বিচারক ট্রাইব্যুনালে বসে তিনি তার সাক্ষ্য লিপিবদ্ধ করবেন। 4 নম্বরে নতুন সংশোধনী 24-4 হচ্ছে, যদি আসামির বা সাক্ষীর বাড়ি দূরবর্তী হয়, সাক্ষীর বাড়ি অনেক দূরে এবং ওই সাক্ষী আবেদন করছে, ট্রাইব্যুনালের স্বীয় বিবেচনা মনে হলে সরকার ওই সাক্ষীর কাছে তার তথ্য প্রযুক্তি, যেভাবে এই অনলাইনের মাধ্যমে ওর সাক্ষ্যটা নেওয়া যাবে, ঠিক সেই রকম যে উপকরণগুলো লাগবে সরকার তা সরবরাহ করবে। এখন 24-1 আবার ছোট করে বলি, খেয়াল করেন। 24-1 ট্রাইব্যুনাল আসামির সাক্ষীর সর্বশেষ বসবাসের ঠিকানায় সমন বা ওয়ারেন্ট প্রেরণ করবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট। 1। 2 নম্বরে সমনের অনুলিপি ওই সমনের অনুলিপি সাক্ষীর বরাবর একটা দেবেন, পুলিশ সুপারের বরাবর একটা দেবেন এবং পুলিশ কমিশনার বরাবর একটা দেবেন। 3 নম্বর বলছে, এই সমন যদি পুলিশ অফিসার জারি করতে ব্যর্থ হয়, গাফলতি দেখায়, তাহলে পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেবেন। 4 নম্বর বলছে, এই 24-4 বলছে, এই সাক্ষীর বাড়ি যদি দূরবর্তী হয় এবং সাক্ষী যদি আবেদন করে ট্রাইব্যুনালে যদি স্বীয় বিবেচনা মনে হয়, তাহলে তথ্য প্রযুক্তির মাধ্যমে তার সাক্ষ্য গ্রহণ করা হবে এবং এই তথ্য প্রযুক্তি সরবরাহ করার জন্য সরকার তার সমস্ত কার্যক্রম গ্রহণ করবেন। এরপরে চলে যাব, শোনেন, আমার মনে হয় আইন আমার ভুল আছে, 26-এর কমিশনে 26-এর কতটা ভালো দাঁড়ায়, কিন্তু আমি তো এটা পাইছি। আমি বলি, এইটা আমার ছুটে গেছিল, আপনারা এটা খেয়াল করেন, আমি আলোচনার এইটা খেয়াল করেন। 26-এর না, এখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা কাজ ছিল, আমি গতবার পড়লাম, আমি গেজেটে পাচ্ছি না, বুঝছেন? জয় আছেন নাই? জয় তো নাই, যাক, যেটা পাবো না সেটা তো আর নিয়ে চিন্তা করা যাবে, কোন ঝামেলা আছে ক্লাসটা। এরপরে আসেন 30 হলো কি 30 ধারা। এখন 30 ধারা হচ্ছে অপরাধের প্ররোচনা ও সহায়তার শাস্তি। অপরাধের প্ররোচনা সহায়তা, নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেউ যদি অপরাধের প্ররোচনা দেয় বা সহায়তা দেয়, এই প্ররোচনা সহায়তার কারণে যদি অপরাধ সংঘটন হয়ে পড়ে, তাহলে অপরাধকারীর যে শাস্তি প্ররোচনা এবং সহায়তাকারী সমান দণ্ডে দণ্ডিত হবে।
আমরা এটা প্যানেল করেও পড়ছিলাম। 9 থেকে শাস্তি শুরু হয়, প্ররোচনার সংখ্যা হলো 7 এবং দুষ্কর্ম সহায়তাকারী হলো 8, 107, 108 এবং 109 থেকে শাস্তি। এই আর এইখানে 30, এইগুলো মিলে লেখা লাগবে না, মানে আমি আপনাদের পড়ার সময় বললাম আর কি। বুঝে লিখতে পারলে কি লেখা দিতে আপনি বুঝে এইগুলো লিখতে পারেন, তাহলে আপনি পাশ আপনার ঠেকায় কিনা, সামনের সিরিয়াল আপনার নেয় কিনা। 30 দ্বারা বলছে অপরাধের প্ররোচনা এবং সহায়তার শাস্তি। অপরাধের প্ররোচনা এবং সহায়তার শাস্তি, ঠিক আছে। এরপরে চলে যাবে হচ্ছে লোকে কত, 30 পরে 32 খ। এই যে 32 খর মধ্যে দিয়েই আমাদের পড়ালেখা ইনশাল্লাহ শেষ হবে। 32 খ হচ্ছে লোকে 32 খ খেয়াল করেন, নতুন 32 খ, 32 আর নতুন মনে হয় 32 অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা। 32 ক, 32 ক হচ্ছে ডিএনএ পরীক্ষা। 32 ক হচ্ছে ডিএনএ পরীক্ষা, 32 ক ডিএনএ পরীক্ষা এবং 32 খ, 32 খ, 32 খটা আমি আপনাদের সাথে আবার একটু পরে আর নতুন সংশোধনী। অপরাধের অভিযুক্ত ব্যক্তি বা অপরাধের শিকার ব্যক্তি মেডিকেল পরীক্ষা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সরকারি হাসপাতাল কিংবা সরকার স্বীকৃত কোনো বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ করা হবে, ঠিক আছে। 32 ক, 32 বলছে, 32 খ পাইবে। 32 খ হলো সাক্ষী ইত্যাদি সুরক্ষা ভাতা। সাক্ষী ইত্যাদি সুরক্ষা ভাতা 32 খ সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ নতুন, আমারও পড়া নেই, আমি আপনাদের সামনে পড়ে পড়ে ব্যাখ্যা করব। 32 খ সাক্ষী ইত্যাদি সুরক্ষার ভাতা। সাক্ষী ইত্যাদি সুরক্ষার ভাতা 32 খ, মনে রাখবেন এটা আসতে পারে। সাক্ষীর বিষয় তো, অধিক সাক্ষী একবার হাজির করছেন সমন দিয়ে, আবার এখন সাক্ষীর সুরক্ষা ভাতা। সাক্ষীর সুরক্ষা ট্রাইব্যুনাল বা ক্ষেত্র বিশেষ ম্যাজিস্ট্রেট ব্যক্তির আবেদনের ভিত্তিতে, ব্যক্তি যদি আবেদন করে স্বীয় বিবেচনায় বিচারাধীন মামলায় অভিযোগকারী বা অপরাধের শিকার ব্যক্তি কোনো সাক্ষীকে নিরাপত্তা বা সুরক্ষা প্রদানের প্রয়োজনে আদেশ প্রদান এবং ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেবেন। তাহলে যদি কোনো ব্যক্তি আবেদন করে, কোনো সাক্ষী যদি আবেদন করে, তার নিরাপত্তার সমস্যা, তার ভাতা দিতে হবে, তার সুরক্ষা দিতে হবে, তাহলে উনি আবেদন করছেন কোথায়, ট্রাইব্যুনালে। উনি আবেদন করছে ট্রাইব্যুনালে অথবা ক্ষেত্র বিশেষ কোনো ম্যাজিস্ট্রেট নিকটে আবেদন করছে, তখন এই ট্রাইব্যুনাল বা ম্যাজিস্ট্রেট তার আবেদনের ভিত্তিতে স্বীয় বিবেচনা তদন্তাধীন বিচারাধীন মামলায় অভিযোগকারী বা অপরাধের শিকার ব্যক্তির কোনো সাক্ষীর নিরাপত্তা এবং সুরক্ষা প্রদানের জন্য প্রয়োজনীয় আদেশ প্রদান ব্যবস্থা গ্রহণ করতে পারিবেন। তাহলে সাক্ষীর জন্য ট্রাইব্যুনাল কি করবেন, ওর হলো নিরাপত্তা এবং সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। খেয়াল রাখবেন, খুবই দামি জিনিস এটা, যদিও নতুন মনে করেন এটা কিন্তু আসতেই পারে। নতুন হচ্ছে কিরকম, সাক্ষীর বিষয়। সাক্ষী অনেকে দিতে চায় না, ভয় পায়, এলাকার প্রভাবশালী লোকের সাক্ষী দিতে চায় না। এখন হলো তিনি আবেদন করছেন আমি সাক্ষী দেবো না, আমার নিরাপত্তার সমস্যা, আমার সুরক্ষা দরকার, তখন এই ট্রাইব্যুনালে যখন আবেদন করবে ক্ষেত্র বিশেষ ম্যাজিস্ট্রেট, তাহলে তার এই বিচারাধীন তদন্তাধীন বা বিচারাধীন মামলায় অভিযোগকারী অপরাধের শিকার ব্যক্তি সাক্ষীকে নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা বা আদেশ প্রদান করবেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বা আদেশ প্রদান করবেন। কাকে, আসামি বা সাক্ষীর নিরাপত্তা বা সুরক্ষার জন্য। 2 নম্বর, ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় আগত সাক্ষীর, ট্রাইব্যুনালে দায়ের করেছেন মামলায়, সেই মামলায় আগত সাক্ষীর যাতায়াত সময়ের ক্ষতিপূরণ বাবদ যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ নির্ধারণ এবং প্রদান করার জন্য আদেশ প্রদান করিতে পারিবেন এবং সরকার ট্রাইব্যুনালে অনুকূল অর্থ বরাদ্দ করবেন। সংক্ষেপে বলি, তাহলে ট্রাইব্যুনালে মামলা চলাকালীন সময় যাতায়াত খরচ আপনার সময়ের ক্ষতিপূরণ, ট্রাইব্যুনালে যদি ক্ষতিপূরণ অর্থের পরিমাণ, এটা কি করবে সরকার, ট্রাইব্যুনাল লেখার আগে অর্থ প্রদান করে রাখবেন এই সাক্ষীকে, যাতে যাতায়াত খরচ এবং সময়ের ক্ষতিপূরণের যুক্তিসঙ্গত অর্থের পরিমাণ নির্ধারণ করে সরকার ওই ট্রাইব্যুনাল কাকে দেবেন, ট্রাইব্যুনাল ওই সাক্ষীকে প্রদান করবেন। তাহলে এখন আসেন সাক্ষীর 32 খ
কি পালাম? 32-এর 1-এ পালাম। 32-এর 1-এ পালাম, খেয়াল করবেন, সহজ করে বলবো। 32-এর 1-এ পালাম, যদি কোনো সাক্ষী দিতে না চায়, ভয় পায় যে এরপরে তিনি এই তার সুরক্ষার জন্য আবেদন করছেন, আমি দেব না, তখন ট্রাইব্যুনাল ক্ষেত্র বিশেষ কোনো ম্যাজিস্ট্রেট এই তদন্ত করবেন এবং তার সুরক্ষা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করবেন। সুরক্ষা দেওয়ার জন্য এই সাক্ষীর সুরক্ষার জন্য নির্দেশ প্রদান করবেন। 2, এই সাক্ষী যে সাক্ষ্য দিতে আসলো তার যে যাতায়াত খরচ এবং তার যে সময়ের ক্ষতিপূরণ এর পরিমাণ নির্ধারণ করবে এবং এই অর্থ ট্রাইব্যুনাল প্রদান করবে। এই অর্থ ট্রাইব্যুনালে কে দেবে? সরকার দেবে। সরকার পূর্বেই এই অর্থ দিয়ে রাখবে যে ওই সাক্ষী আসতেছে, সাক্ষীর যাতায়াত খরচ এবং সময়ের যে ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণের জন্য একটা অর্থ সরকারকে সাক্ষীর প্রতি দিয়ে দেবে, সাক্ষী সে অর্থ গ্রহণ করবে। যাক, আসসালামু আলাইকুম।